এবারে জানাবো খবরের বিস্তারিত। প্রায় শতভাগ শূন্য শুল্ক সুবিধা থাকলেও চীনের বাজারে রপ্তানি বাড়াতে পারছে না বাংলাদেশ। ব্যবসায়ী ও বিশ্লেষকরা মনে করেন এজন্য বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ানোর কোনো বিকল্প নেই। তাই বাংলাদেশকে আগে বদলাতে হবে বিনিয়োগ নীতি। গতানুগতিক জ্বালানি ব্যবস্থাপনা, কর কাঠামো আর অস্থিতিশীল মুদ্রা বাজার দিয়ে কোনোভাবেই চীনের সঙ্গে বাণিজ্য ঘাটতি মেটানো সম্ভব নয়, মনে করেন বিশ্লেষকরা। বিশ্ব জিডিপির প্রায় 17% দখল নিয়ে দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশ চীন, আর 0.41% জিডিপি নিয়ে বাংলাদেশের অবস্থান 36তম। দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে নজর দিলে দেখা যায় চীনে বাংলাদেশের আমদানির তুলনায় রপ্তানি খুবই নগণ্য। এই পরিস্থিতিতে চীন মার্কিন বাণিজ্য যুদ্ধের ডামাডোল থেকে ফায়দা নেয়ার সুযোগ রয়েছে বাংলাদেশের। তবে শুধু মুখের কথায় এ সম্ভাবনা বাস্তবে রূপ পাবে না, মনে করেন ব্যবসায়ীরা। বাংলাদেশের জন্য এখন একটা ভালো সুযোগ তৈরি হয়েছে, যেটাকে যদি বাংলাদেশ যথাযথভাবে এক্সপ্লোর করতে পারে তাহলে চীনের সাথে বাংলাদেশের সম্পর্কটা অন্যান্য যে কোনো সময়ের চেয়ে বৃহত্তর পর্যায়ে বাস্তবায়ন সম্ভব। দুর্ভাগ্যজনক হলো যে পলিসিতে সুন্দর সুন্দর আইনও করা হয়েছে, কিন্তু বাস্তবায়নের পর্যায়ে কিন্তু আমরা দেখেছি যে অগ্রগতিগুলো একবারেই ছিল না। ব্যবসায়ীরা বলছেন বিনিয়োগকারীদের জন্য এখনো নিরবচ্ছিন্ন জ্বালানি নিশ্চিত করতে পারেনি বাংলাদেশ। সেই সঙ্গে আছে কর ও নীতি বৈষম্য, আছে ডলারের বিপরীতে টাকার ধারাবাহিক দরপতনের অস্থিরতা, আর এসব জিয়ে রেখে নতুন চীনা বিনিয়োগ আকর্ষণ কঠিন। ভিয়েতনাম বা সিঙ্গাপুর যেভাবে তারা ফরেন ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করেছে, যেটা ফিসকাল ইনসেন্টিভ দিয়ে, আমরা ইন্টেলকে দেখেছি, স্যামসাংকে দেখেছি, একটা দেশের চেহারা চেঞ্জ করে দেয়। সেই ধরনের কোম্পানিকে আমার প্রয়োজন হলে ফিসকাল ইনসেন্টিভ, যেটা ডিসক্রিমিনেটিভ হলেও তাদেরকে দিয়ে ইনভেস্টমেন্টের একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিতে হবে। অনলি দেন তারা আসবে, কারণ কোনো ফরেন কোম্পানি তার নিজের বেনিফিট ছাড়া সে আপনার এখানে ইনভেস্টমেন্টের জন্য আসবে না। বিশ্লেষকরা বলছেন চীনের বাজারে রপ্তানি বাড়াতে চাইলে এদেশে বেইজিংয়ের বিনিয়োগ বাড়ানোর বিকল্প নেই। চীনের বিনিয়োগ যদি বাংলাদেশে আসে, এখানে দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতি কমানোর সুযোগটাও তখন কিন্তু তৈরি হয়। আমাদেরকে ভ্যালু চেইনের ভিতরে ঢুকতে হবে। আমরা যদি চীনের কোনো উৎপাদনের একটা অংশকে যদি আমরা আমাদের দেশে তৈরি করতে পারি, তাহলেই শুধুমাত্র এটা করা সম্ভব। এর বাইরে গিয়ে কিন্তু করা কঠিন হবে। এ অবস্থায় বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগাতে অন্যের দিকে না তাকিয়ে থেকে দেশের বিনিয়োগ বাধাগুলোকে দ্রুত দূর করার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। স্থানীয় ভোট আগে দিয়ে নির্বাচন কমিশনের সক্ষমতা ও নিরপেক্ষতা প্রমাণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, পাশ করলে পূর্ণ সমর্থন দেবে জনগণ, নয়তো লাল কার্ড। ময়মনসিংহে কর্মী সমাবেশে নারী অধিকার সংস্কার কমিশনের প্রস্তাবনার কঠোর সমালোচনা করেন জামাত আমির। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশ অনুষ্ঠানে যোগ দিয়ে নিজেদের মতামত তুলে ধরেন স্থানীয় নেতারা। প্রধান অতিথির বক্তব্যে দলের আমির বৈষম্য, দুর্নীতি ও দুঃশাসনমুক্ত মানবিক বাংলাদেশের প্রত্যাশার কথা জানান। কড়া সমালোচনা করেন নারী অধিকার সংস্কার কমিশনের। কোরআন এবং সুন্নাহর সম্পূর্ণ খেলাফ কিছু সুপারিশমালা পেশ করা হয়েছে। তারা এই দেশে 9.5 কোটি মায়ের প্রতিনিধিত্ব করেন না। আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব, আপনি দেশে ফিরে বিলম্ব না করে আগেই কাজটাই বাতিল করেন। জুলাই আগস্ট গণহত্যার বিচারের পাশাপাশি সংস্কারের বিষয়েও কথা বলেন শফিকুর রহমান। জুলাই আগস্টে গণহত্যা সংগঠিত করেছে, তাদের কাউকে আইনের বাইরে রাখবেন না, তাদের বিচার নিশ্চিত করুন। যে জঞ্জাল 15.5 বছরের সৃষ্টি করেছে, তার পর্যাপ্ত ন্যায়ানুগ সংস্কার সাধন করুন। সবার প্রতিনিধিত্ব নিশ্চিতে সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন। স্বচ্ছ ভোট আয়োজনে ইসির নিরপেক্ষতা যাচাইয়ে দাবি জানান আগে স্থানীয় সরকার নির্বাচনের। আমরা তাদের একটু অ্যাসিড টেস্ট দেখতে চাই। তারা জাতীয় সংসদের নির্বাচন, যেটা দিয়ে দেশ শাসন হবে 5 বছরের জন্য জনগণের ম্যান্ডেট নিয়ে, সেই নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনটা দিন। আমরা দেখি আপনাদের সদিচ্ছা এবং সক্ষমতা কতটুকু। কোনো দল বা বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিলে জামায়াত মানবে না বলেও সাফ জানিয়ে দেন শফিকুর রহমান। জনগণের পরবর্তী ডিবিসি নিউজ ডেস্ক।
ডিবিসি সংবাদে নিচ্ছে একটি বিরতির সঙ্গেই থাকুন। অভিনেতা ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে আত্মপ্রকাশ করল নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশ। দলটির স্লোগান গর্ব মোরা ইনসাফের বাংলাদেশ। সকালে রাজধানীর একটি হোটেলে নতুন এই দলের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। দলের চেয়ারম্যানের দায়িত্বে আছেন ইলিয়াস কাঞ্চন, মহাসচিবের দায়িত্বে রয়েছেন জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং সাবেক বিএনপি নেতা শওকত মাহমুদ। শেখ হাসিনা সরকারের পতনের পর এ পর্যন্ত দেশে প্রায় ডজন খানেক নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে। ৩২ বছর নিরাপদ সড়ক বাস্তবায়ন করতে না পেরেই এই নতুন রাজনৈতিক দল গঠন করেছেন বলে জানান ইলিয়াস কাঞ্চন। আর রূপরেখা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং নির্বাচনী প্রস্তুতি তুলে ধরেন দলের মহাসচিব। শুধু স্বপ্ন নয়, নতুন বাংলাদেশকে গড়ে তুলতে চাই অভূতপূর্ব কর্মযজ্ঞে। এই জন্য তরুণেরা প্রস্তুত। শুধু চাই ইমানি অঙ্গীকার ও পরিকল্পনা। অন্যান্য দলের তুলনায় আমাদের পার্থক্য হবে নিখাদ দেশপ্রেম, চিন্তা চেতনায় স্বচ্ছতা ও সাহসিকতা, দলের ভেতরে বাইরে গণতন্ত্রের অব্যাহত চর্চা। নিরাপদ সড়ক চায়ের সঙ্গে যুক্ত থেকে যেভাবে সততার সঙ্গে এদেশের মানুষের জন্য কাজ করেছি, ঠিক তেমনি ভাবে আমি এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আমি আপনাদের জন্য, এদেশের জন্য সততার সঙ্গে আমি কাজ করতে চাই। গুমের শিকার ব্যক্তি, ক্ষতিগ্রস্ত পরিবার ও জুলাই যোদ্ধাদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা। রাজধানীতে এক কর্মশালায় যোগ দিয়ে ভয়াবহ অভিজ্ঞতা বর্ণনা করেন গুমের শিকার ব্যক্তিরা। বলেন, পরিবারের সদস্যদের জন্য এই অপেক্ষার যন্ত্রণা কষ্টকর। ৫ই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তারা বলেন, আয়নাঘর থেকে বেঁচে ফেরা ব্যক্তিবর্গ হয়রানির শিকার হচ্ছেন এখনও। হবিগঞ্জের আজমেরীগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপি সংঘর্ষ হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক। সকালে জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামে আওয়ামী লীগ নেতা লতিফুর মিয়া ও বিএনপি নেতা আক্তার হোসেনের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। স্থানীয়রা জানান, নোয়াগড় গ্রামের কিছু জলাশয় ইজারা দেয়া হয়। ওই ইজারার টাকা আওয়ামী লীগ নেতা লতিফুরের অনুসারী শাহজাহান মিয়ার কাছে রয়েছে। ওই টাকার হিসাব চান বিএনপি নেতা আক্তার হোসেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের আজমেরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ভারতে পাকিস্তান সুপার লিগের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। অপরদিকে পিএসএল-এ কর্মরত ভারতীয়দের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। মঙ্গলবার কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের মধ্যকার সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে। এরই মধ্যে খেলার মাঠেও পড়েছে প্রভাব। ভারতের অনলাইন প্ল্যাটফর্মে পিএসএল দেখতে পারতেন দর্শকরা, কিন্তু বৃহস্পতিবার পাকিস্তান সুপার লিগের ম্যাচ দেখানো বন্ধ করে দিয়েছে ভারত। এতে পিএসএল-এর দর্শক সংখ্যাও কমে যাবে। পাকিস্তানও ভারতের নাগরিকদের ভিসা বাতিল করেছে। এই টুর্নামেন্টের সম্প্রচারে কর্মরত ভারতীয়দের দেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। কাশ্মীরে সন্ত্রাসী হামলা দুই দেশের সম্পর্ককে আরও বৈরী করে তুলেছে। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।